সো শুরুতে আমি একটু দ্বিধান্বিত ছিলাম যে নিজের স্টোরিটা এভাবে ক্যামেরার সামনে এসে বলবো কি বলবো না, কিন্তু আমি সত্যি অভিভূত। এত এত মানুষের রেসপন্স, এত মানুষের সাপোর্ট আমাকে অভিভূত করেছে। আমি আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি আমাদের স্টোরিটা শেষ করে আমি আসলে আমাদের ক্যান্সার ফাউন্ডেশন, ডক্টর শামরিনা তানহা ক্যান্সার ফাউন্ডেশন যেটার কথা বলছিলাম, ওটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমাদের স্টোরিটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমাদের চট্টগ্রাম থেকে আমরা ঢাকায় চলে আসি ফ্লাইটে। তার যখন অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, তো অবস্থাটা এমন ছিল যে আমরা তো হঠাৎ করে সব কিছু হলো, এটার আসলে কোনো ধরনের প্রিপারেশন ছিল না, কোনো ধরনের জানাশোনা ছিল না যে আমার যে ফ্যামিলিতে যদি ক্যান্সার পেশেন্ট কেউ থাকতো হয়তো বা একটু জানতাম, কিন্তু চারপাশ থেকে শুনছি অনেকের কাছ থেকে যে ক্যান্সার এরকম হয়। একটা ধারণা ছিল যে ক্যান্সার হয়তো বা একটা সাইলেন্টলি আস্তে আস্তে ইয়া হয়ে যায়, যে ক্যান্সার হয় তারপরে হয়তো মানুষ কিছুটা সাফার করে তারপরে মারা যায়, এরকম একটা কাইন্ড অফ আমার ধারণা ছিল। কিন্তু এইরকম ভয়াবহ রকম যে রূপ ধারণ করতে পারে এটা জানা ছিল না। তো এইরকম যে একটা পেইন হতে পারে, তো ওর যেটা হলো, তার খুব দ্রুত পুরো পেট ভরে গেছে ফ্লুইডে, যেটা অ্যাসাইটিক ফ্লুইড বলে আর কি, পানিতে ভরে গেছে। তারপর পেটের সাথে তার থাইয়ে পানি চলে আসছে, সবখানে পানি চলে আসছে, তার ফেসে পানি চলে আসছে। তখন মানে এটা পেইন করতো, তার হাঁটা চলা করতে কষ্ট হতো, কিন্তু তখনও মোটামুটি মুভ করতে পারতেছিল। আর কিন্তু তাকে মনে হচ্ছিল, মানে সেও খুব হাসতেছিল যে আমি প্রেগনেন্ট না হয়েও প্রেগনেন্ট হয়ে গেছি, এরকম বলতেছিল। তো আমরা আসলাম, আমরা ঢাকায় এসে তার আগে আমার অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ডক্টর কামরুজ্জামান, একজন সিনিয়র অনকোলজিস্ট, আপনারা অনেকে চিনবেন। তার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ঢাকায়, সরাসরি তার হসপিটালে চলে আসি, বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল। তো উনি আমাদেরকে আবার টেস্ট করালেন, আবার কিছু আলট্রা, তারপর হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান, এই সমস্ত সব কিছু দেওয়ার পর উনি বসলেন নেক্সট উইকে। তারপর উনি যেটা বললেন যে এমন একটা অবস্থায় চলে গেছে, এটার আসলে কোনো ধরনের মানে কামব্যাক নাই, এই মুহূর্তে আসলে কেমোথেরাপিও কাজ করবে না। তো ওটা 4th স্টেজে চলে গেছে। তারপর মানে কোনো ধরনের আশা উনি দিতে পারছেন না। তারপরে তো আমরা তখন মানে ওকে বের করে দিয়ে আমাকে এই কথাগুলো বলছিল। সো আমি আমি তো একটু ভেতরে সাহস রাখছিলাম যে যত কিছুই বলুক আমি খুবই স্ট্রং দেখাবো বা থাকবো, ওর সামনে কখনো কান্নাকাটি করবো না। কিন্তু ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সাথে সাথে আমার চোখে পানি চলে আসলো। ওর দিকে তাকানোর পরই আমি আসলে আহমা করে কান্না করে ফেলি। তো ও অনেকটা সাহসী, মানে ও আমাকে উল্টা সান্ত্বনা দিচ্ছে অনেকটা, মানে কিছুটা মুচকি হেসে তারপরে আমাকে বলতেছে ইয়া করো না, কান্নাকাটি করো না। সো ওখান থেকে আমরা তার জ্যাঠার বাসায় উঠি, এটা বনশ্রীতে। তখন রোজা ছিল, তখন সব কিছু অবস্থা খারাপ। আমাদের লং জার্নি, হয়তো অনেক সময় যে উবারে করে আসতেছি সেই বনশ্রী থেকে আবার এদিকে স্পেশালাইজ হসপিটাল, অনেক দূরের পথ। এই পথের মধ্যে তাকে কোলে নিয়ে, তার মাথাটা আমার কোলে রাখতো, সে তাকে শোয়াই দিতাম কারের পেছনের সিটে আর কি। তো খুব খারাপ লাগতো, মানে কোনোভাবেই নিতে পারতাম না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা একটা যুদ্ধের মধ্যে যেন ঢুকে গেছি, এখানে আর কোনো পেছনে ফেরার কোনো ওয়ে নাই। তারপর সে আমাকে বলছিল যে তুমি এক কাজ করো, তুমি চলে যাও, যেহেতু এখানে আর কোনো ইনকাম নাই। সো এটা তো একটা বিশাল জার্নি, অনেক টাকা পয়সার একটা বিষয়, তুমি ব্যাক করে ইউরোপে চলে যাও। তখন আমি বার্লিনেই আছি, তো বার্লিনে চলে যাও। আমাদের একটা প্রজেক্ট চলতেছিল বার্লিনে, তো মোটামুটি কিছু একটা টাকা পয়সা আসতো, বড় একটা অ্যামাউন্টের। কিন্তু আমার কাছে তখন, আমি তো শুরুতে আসলে ক্যান্সেল করছি, তারপরেও আমি ওরা বুঝাইলাম যে দেখো, আমি এইভাবে তোমাকে রেখে আমি চলে যেতে পারবো না। এটা কোনোভাবেই ওই মানুষ আমি না যে এই অবস্থার মধ্যে আমি আমার বউটাকে রেখে আমি চলে গেলাম। আমি জানি যে এখানে আর কেউ নেই,
দৌড়াদৌড়ি। এটাও জানি যে আমার টাকা পয়সা দরকার, বাইরে গিয়ে একটু ইনকাম করলে এটা টাকাটা দিলাম তার ট্রিটমেন্ট চলো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা প্ল্যান। বাট তার যে সাপোর্টটা দরকার, তার নিয়ে যাওয়া, তাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার তার ভালোবাসাটা, তার একটা হাত তাকে ধরে রাখা দরকার। এটা আমি বুঝলাম, আমি তখন অলরেডি ডক্টরসরা ইভেন এটাও বলে দিচ্ছেন যে ও হয়তো বা ফিউ উইকস অথবা 2 months আর 1 month এইরকম সময় সারভাইভ করবে, মানে ডক্টরসরা এটা বলে দিচ্ছে বারবার। তো আমরা দুজনেই, আমি ওকে বলতেছি যে দেখো হয়তো ওরা ওদেরটা বলছে, কিন্তু মানুষ তো অনেক সারভাইভ করতেছে, অনেক ক্যান্সার পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাচ্ছে। সো তাকে আমি আরও মোটামুটি কিছু গল্প করে ওগুলো শোনাতাম তাকে। আর সে নিজেও যেহেতু ডক্টর, সে মোটামুটি বুঝতো। কিন্তু আমরা একটা জিনিস হচ্ছে, ইভেন ডক্টরসরা তার সামনে বলতে চাইতো না, কিন্তু আমি চাইতাম যে নেগেটিভ কথা ছাড়া কিন্তু ফ্যাক্টটা, যে ট্রিটমেন্টটা, ক্যান্সারের অবস্থাটা কীরকম, কোন পর্যায়ে কী হচ্ছে, এগুলো যাতে হাইড না করি, কারণ তারও এগুলো জানা দরকার। তারপরে একদম সাহসের সাথে যাতে এগুলো ফেস করি দুজনের সাথে। তো ও আমার বলছিল যে তুমি চলে যাও, কিন্তু আমি যাবো না। সো আমরা কিছুদিন ইয়াতে থাকি। এর মধ্যে তার 15th মার্চ, তো প্রথম বার্থডে তার, ওই দিনও আমাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা। তো আমরা করি কি, আমরা দুজন বের হই উবার নিয়ে তার বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল থেকে আমরা আরেকটা জায়গায় যাই, ওটা হচ্ছে ল্যাবেট ক্যান্সার হসপিটাল, যেখানে না এর আগে যাই আরেকটা হসপিটাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। তো ওখানে ডক্টর বললেন যে এই মুহূর্তে আসলে তো কিছু করার নাই, কেমোথেরাপিও কাজ হবে না, কিন্তু তার যে কষ্ট হচ্ছে, তার ভেতরে যে অ্যাসাইটিক ফ্লুইডটা বেড়ে যাচ্ছে, তো এটার জন্য একটা পিকটেইল, একটা ক্যাথেটারের মতো এটা দেওয়ার জন্য, সেটা আমরা ওখান থেকে আমরা আবার ল্যাবেটে যাই, ল্যাবেট ক্যান্সার হসপিটাল থেকে ওখানে তাকে ওই পিকটেলটা দেওয়া হয় আর কি। সেখান থেকে তার ফ্লুইডটা স্লোলি বের হয়, তা আমরাও এটা বাসায় বের করতে পারি, বা খুলে দিলে ওটা বের হয়, তারপর আবার বন্ধ করে, কিন্তু 1 লিটারের বেশি বের করা যাবে না, এরকম একটা ইয়া ছিল আর কি। তো ওর বার্থডেতে আমরা সেদিন আমি চিন্তা করি যে কী করব। তো ওরে আমরা বের হই, হসপিটালে যাব, মাঝপথে কিছু একটা ফুল নিয়ে নিই, ফুল কিনে তাকে একটা হ্যাপি বার্থডে জানাই। সে খুবই ভালোবাসতো ফুল, খুব ভালোবাসতো। তো আমি কান্না আসতেছে, কিন্তু দুজনেই কন্ট্রোল করতেছে। তারপরে মানে তাকে হাসিয়ে সব কিছু ভুলেই দিচ্ছি, নানান ধরনের জোকস বলতেছি, এটা সেটা বলে। তারপর আমরা সোনারগাঁয়ে যাই, ওখানে এটা হোটেল, 5 স্টার হোটেল। বাট আমাদের ইচ্ছা ছিল যে ওকে আমি কিছু একটু খাওয়াবো, কিন্তু একই সাথে একটু বসবো চারপাশে। তারপর ওখানে আমরা কফি খাই, আমরা তারপরে একটা পিজার মতো একটা জিনিস খাই ওখানে, দুজন সুইমিং পুলের পাশে বসি, ছবি তুলি, কত গল্প করি। ও হাসি থাকতে চায়, কিন্তু তার ভেতর আবার খারাপ লাগে, আবার বসতে চায়, আবার খারাপ লাগে। তারপর আবার চলে আসার পর সবাইকে বলে যে ওর জেঠি যে ছিল, বড় আম্মু, তো তাকে বলা যে আমার জামাই আমাকে ট্রিট দিছে, দেখো আমাদের বার্থডে ট্রিট, এটা সেটা। তো এরপরে তো আসলে ঈদ আসে, ঈদের শাড়ি কিনে নিই, সে এটা ঈদের শাড়ি, তার ফ্যামিলির লোকজন আসে, সবাই একটু চেষ্টা করি যাতে একটু হ্যাপিনেস, একটু হাসি খুশি রাখা যায়। কারণ ওই মুহূর্তে আসলে মেন্টাল স্ট্রেংথ ছাড়া, মেন্টালি শক্ত হওয়া ছাড়া, থাকা ছাড়া আর কোনো ওয়ে আমরা দেখতেছিলাম না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার বাংলাদেশের যত জায়গায় যত ডক্টরস, অনকোলজিস্টের সাথে কথা বলতেছি, সবাই যেহেতু একই কথা বলছে, আমি বাইরের সাথে যোগাযোগ করি, ওর পাসপোর্ট করাই ফেলি যে বাইরে নিয়ে যাব। তা আমি যেহেতু আরেকটা দেশেরও সিটিজেন, ইউরোপিয়ান সিটিজেন হিসেবে আমার কিছু অ্যাক্সেস আছে, তো ওকে বলি যে এইভাবে আমরা হয়তো ইজিলি নিয়ে যেতে পারবো, কিন্তু তার এত দূরের একটা পথ, ওই সময়টাতে তার পক্ষে ফ্লাই করাও সম্ভব না। সো আমি সব রিপোর্টসগুলো আমি পাঠাই দিই, জার্মানিতে পাঠাই,
আমার ছোট ভাই অনকোলজিস্ট ডক্টর শরীফ মুর্তজা, তারে পাঠাই। তারপরে আরও সে আবার অনেকের সাথে করে। নিউ ইয়র্কে আমার একটা ফ্রেন্ড আছে, তার বোন হচ্ছে অনকোলজিস্ট হোমমেডের, তো সে ওখানে দেখে। তারপরে চায়নাতে, তো ওর আবার প্রচুর ফ্রেন্ডস আছে। ও মানে খুবই এমন একটা মানুষ আর কি, যে সারাউন্ডেড বাই সো মেনি বিউটিফুল পিপল অ্যান্ড ফ্রেন্ডস। সো ওরা আবার চলে আসে, হসপিটালে আসে, যে তার ফ্রেন্ডসরা নিশা তাপুর, তারপর হচ্ছে তার রিলা, তারপর আরও অনেকে, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। তো নন্দী, তো ওরা এসে মানে ওকে যেভাবে হোক, ওরাও ভেঙে পড়ে খুবই, ওরা কোনোভাবে নিতে পারতেছিল না। তো সবাই সবার মতো করে আসলে চেষ্টা করতেছে কি করা যেতে পারে। তা আমি রিপোর্টসগুলো সব জায়গায় পাঠিয়ে তারপরেও কোনোভাবে ভালো কোনো ফিডব্যাক বা প্রমিজিং কোনো ট্রিটমেন্ট আমি পাই না। মালয়েশিয়াতে পাঠাই, মালয়েশিয়া, টার্কি, তো ওদের সাথে আবার অনলাইনে কথা বলি আর কি। তো অনেক সময় ওখানকার ডক্টরসরা, অনকোলজিস্টরা কিছু রিপোর্টস, কিছু এক্সাম আরও নতুন করে দেয়, যেমন MSI, তারপর হচ্ছে আরও কী দেয়। ওরা চাইছিল যে কেমোথেরাপি ছাড়া ইমিউন থেরাপি করা যায় কি না, কিন্তু ওটাও আর সম্ভব না। রেডিওথেরাপি সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। তো দেন আবার কামরুজ্জামানের কাছে যায় যে কিছু একটা করেন, কী করবো এখন। তো উনি আবার হাই ডোজে একটা কেমো দিলেন, যে ওই কেমোর পরে আমি আবার সবার সাথে কনসাল্ট করি, ওর ফ্যামিলির সাথে, বা বাইরে যারা অনকোলজিস্ট আছে ওদের সাথে। কিন্তু সবাই বললো যে যেহেতু বলেই দিচ্ছে কেমোথেরাপি কাজ করবে না, তাহলে কেমো কেন নিতে যাবা, এরকম একটা প্রশ্ন চলে আসছে আর কি। কিন্তু আমরা তো আর বসে থাকতে পারি না, যাই কেমোথেরাপি, তো ওর সাথে বলি যে তুমি নেবা কি না, তোমার কি মন চায়। তো একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু সে একটু স্ট্রং আছে, মানে যদিও ওইদিকে পেটে পানি জমে গেছে, ইয়াতে জমে গেছে, তখন একটু হাঁটা চলা করতেছে, ফেস তখন মোটামুটি ভালো। তারপর তার ভেতরের যে প্রাণ শক্তিটা, ওইটা তখনও ভিজিবল। তো আমরা তখন চিন্তা করি যে আমরা বিকল্প, যেমন হোমিওপ্যাথি অথবা বাইরের দেশে নিয়ে যাওয়ার ইয়াটা করা যায় কিনা। তো সব কিছু করার পরেও আসলে না, কোথাও থেকে কোনো প্রমিজিং ট্রিটমেন্ট নাই, কোথাও থেকে কোনো আশা নাই। তো আমরা হোমিওপ্যাথি ট্রাই করি, বেশ কজন মানুষ এখানে সেখানে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এটা ভালো হয়ে গেছে। তো সব জায়গায় যাই, প্রচুর টাকা পয়সার খরচ হয়ে যায়, কিন্তু কোনোভাবে তার কোনো ধরনের পরিবর্তন হয় না। তারপর আমি মানে একটা এত ডিপ্রেসিং একটা মুভমেন্ট, দুজনেই ডিপ্রেসড হয়ে যাচ্ছে। যতই ট্রাই করতেছি শক্ত থাকতে, ততই তার অলরেডি একটা ক্যাথেটার পেটের মধ্যে, সে পেইনও হচ্ছে, খাওয়া দাওয়া কাইন্ড অফ বন্ধ হয়ে যাচ্ছে, আগেই তো খেতে পারতো না। তা আমরা আসলে ট্রাই করতেছিলাম বুঝার যে কেন এই ক্যান্সারটা হলো এত অল্প বয়সে, কেন এই অবস্থায় চলে গেল, 4th স্টেজে কেন চলে গেল। তো সে তখন প্রথম দিকে তার মনে হয়েছিল এটা হচ্ছে একটা মানে গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে তার এই সমস্যাটা হচ্ছে। তো ওই দিক থেকে তার কিন্তু এটা আসলে প্রায় 6 থেকে 8 মাস আগেই শুরু হয়েছিল, যেটা সেও বুঝে নাই। তার বমি হতো মাঝে মধ্যে, মাথা ব্যথা করতো, কিন্তু কোনোভাবেই খেতে পারতো না। তো তখন সে মনে করতো যে এটা গ্যাস্ট্রিকের, ইভেন ডক্টরের কাছে গেছে। তো আমাদের দেশে যেটা প্রবলেমটা হয় যে রোগটা নির্ণয় করতে, যে আইডেন্টিফাই করতে অনেক সময় চলে যায়, অনেক টেস্ট করাচ্ছে, এটা করাচ্ছে, কিন্তু কিছুই ওইটা আসে না। তো ওর যে অবস্থা তখন, মানে দুজনের আর কোনো ওয়ে নাই, মনে হচ্ছিল যেন একটা বিশাল একটা কুয়ার ভেতর দুজনের ডুবে যাচ্ছে। তখন চারপাশ থেকে আবার অনেক রিলেটিভস বলে, অনেক পরিচিতজন, তারা আমাকে বলতেছে যে তুমি বিয়ের আগে কেন এটা একটু খোঁজ নিলে না, এটাই নিল না। তো এইটা আবার আমাকে খুব হার্ট করতো, যে ও কি গরু ছাগল নাকি যে আমি বেঁচে তারপরে করে তাকে বিয়ে করবো। তো আমি তোদেরকে বলতাম, এবং সত্যি যেটা আসলে আমি করতাম, ইভেন কথার সময় যদি তার ক্যান্সার এটা ধরা পড়তো, আমি তখনও তাকে বিয়ে করতাম। আমি ওকে এটাই বললাম, যাতে কোনো ধরনের খারাপ ফিল না হয়। আমি ওর এটাই বুঝাইলাম যে দেখো, এটা কারো দোষ না, এটা হলো আমার হলেও তুমি করতে, এখন তোমার হয়েছে আমি করতেছি, এবং এটা একটা মানুষের দায়িত্ব। এই মুহূর্তে যে বিয়ে হলো, তুমি লুকাইলা বা এটা করলা, এটা কোনো ধরনের সমস্যা না।
সো আমি খুব স্ট্রংলি এবং খুব মিন করে তাকে এটা এটা বুঝাতে সক্ষম হই, সেটা বুঝে নেয়। কিন্তু ওই যে ডিপ্রেশন যখন বেশি কাজ করতেছে, তখন আমার মনে হলো যে আমি হয়তো কোথাও, আমাদের টাকা পয়সারও দরকার, তো কোথাও হয়তো আমি একটা চাকরি নেব ঢাকাতে। প্রায় 15 বছর পর, আমি তো এত বছর ধরে বিদেশে ছিলাম, সো বিদেশ থেকে আসার পর এখন ঢাকাতে কি করা যেতে পারে, তখন আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি বা কথা বলতেছি যে কিছু একটা করব। তারপরে ওই সময়টাতে মানে তার যে পেইন হচ্ছে, এর চাইতে আরও বেশি কষ্ট হতো আমার আমার ডিপ্রেশন বা আমার খারাপ লাগা দেখলে। সেটা নিতে পারতো না। তখন হতো কি, মানে আমি স্যাড হয়েও আমি স্যাড হতাম না, আমার খারাপ লাগলেও আমি খারাপটা বুঝাইতাম না, আমি এটা হাইড করে রাখতাম আমার কাছ থেকে, যাতে সে এটা বুঝে। তো আমি বলতাম এটাই স্ট্রাগল, আমি সারা লাইফ স্ট্রাগল করে গেছি, তো এটা করে যাব। তারপরে সে একটা পর্যায়ে গিয়ে বলে যে তুমি আরেকটা বিয়ে করে ফেলো, তোমাকে আমি আরেকটা বিয়ে করাই দিই। বলছি কেন বিয়ে করাবো, আমি আবার কেন বিয়ে করতে যাব? সো আমরা খুব মজা করতেছিলাম, ফান করে, সে ফান করে বলার মতো করে কিন্তু সিরিয়াসলি বলতেছে যে তুমি আরেকটা বিয়ে করো। তো তখন আমি তাকে বুঝাইলাম যে দেখো, আমি এই মুহূর্তে আর কোনো বিয়ে করবো না, যে এটা কীভাবে সম্ভব যে একটা মানুষ এখানে শুয়ে আছে যন্ত্রণায়, পেইনের কারণে সে খুব সাফার করতেছে, আর আমি নতুন বউ নিয়ে আমি করবো, এটা কেমনে একটা মানুষের পক্ষে সম্ভব? সো আমি তাকে খুব স্ট্রেট এবং খুব সিরিয়াসলি বলি যে আমি হ্যাপি যে তুমি আছো আমার কাছে, এবং আমার এটাই ছিল আমার তাকদীর বা আমার ভাগ্যে এটাই লেখা ছিল। সো আমি এটাই করব, আমার আর কোনো ওয়ে নাই। আমি তোমার সাথে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ ফাইট করব দুজন মিলে। এটা দুজনেরই সমস্যা, এটা তোমার একার না। তারপর সে খুবই অন্যরকম, আমাকে হাত দিচ্ছে। আমরা কাছাকাছি একটা বিছনায় থাকতেছি, কিন্তু তার মাঝখানটা বালিশ রাখতে হচ্ছে, কারণ ক্যাথাটারটা যে পিগটেলটা ওখানে রাখে, পেটের অবস্থা খারাপ। তো তার একইভাবে যে তার পেইন, আবার সে আমার জড়াই ধরতে চাইতো, খুব টাচ পেতে চাইতো, তো ওইটা দিতাম যেভাবেই হোক। তো এই যে কমফোর্টটা তার কাছে ওষুধের চাইতেও বেশি ছিল, বেশি স্ট্রং ছিল তার ইয়েটা। তো আমরা ওখান থেকে আমাদের দিন যাচ্ছে, আমরা একটা পর্যায়ে এখানে লম্বা স্টোরি আছে, আমাদের প্রতিটা ডিটেলস বললে আসলে অনেক লম্বা স্টোরি হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করতেছি পয়েন্টগুলো বলার জন্য আমাদের। তারপরে আমরা থামি নাই, চিকিৎসার জন্য সব ট্রিটমেন্ট, সব পসিবল অপশনস আমরা ট্রাই করে যাচ্ছি। আর পার্সোনালি তখন আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করি, ইউল্যাবে। ওদের সাথে কথা বলে তারা আমাকে একটা সেমিস্টার পড়ানোর জন্য ইনভাইট করে। তো তখন আমরা বাসাও চেঞ্জ করে ফেলি, ওই দিক থেকে এদিকে চলে আসি, বনশ্রী থেকে আমরা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে চলে আসি আর কি, ইউল্যাবের কাছে। তো দেখতাম আমি যাচ্ছি, সেও খুব হ্যাপি, আমাদের জীবন এখানে শুরু। এত সুন্দর একটা বাসা, আবার নতুন করে যেন বাসাটাকে বিল্ড আপ করা, ছোট ছোট করে এটা সেটা। তার এই বাসাটা এত সুন্দর, 4টা বড় বড় রুম, খুব অল্প ভাড়ার মধ্যে এটা পেয়ে গেছে আর কি। সে খুব এনজয় করতো, সকালবেলা কবুতর ডাকতো, ওটা দেখতো। তারপর তার ছোট 2টা বোন ছিল, তারাও তাকে সাপোর্ট দিত। আমি যখন ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে চলে যেতাম পড়ানোর জন্য, তখন ওরা দেখতো। তারপর আমাদের একজন কাজের জন্য একটা হেল্পার ছিল। তো সব কিছু নিয়ে মোটামুটি একটা নিউ বিগিনিং বলা যায়, যে আমাদের এটা মেনে নিলাম, কিন্তু আমরা ট্রিটমেন্ট করব, আমরা ফাইট করে যাব, এবং আমরা খুব হোপফুল যে আমরা এটা রিকভার করব। তো এর মধ্যে মার্চ, এপ্রিল চলে গেল, মে প্রায় শেষ, আমরা জুন থেকে এখানে চলে আসি এই বাসাতে, নতুন বাসাতে আর কি। তখন তার মোটামুটি যাচ্ছে, এর মধ্যে কোরবানির ঈদ আসে, একটা ঈদ চলে গিয়ে আরেকটা ঈদ আসে। ঈদ আসার পর আমরা এক ভাগ কোরবানি করি ওর নাম দিয়ে আর কি, আরেকটা একজনের সাথে। তো সে খুব চাইলো যে সে রান্না করে খাওয়াবে। তার গরুর মাংসটা সে খুব রান্না করতে পারতো, খুব মজা করে।
তো আমি হেল্প করলাম, আমিও রান্না করি। তো আমরা দুজনেই কিচেনে রান্না করতাম অনেক প্রথম দিকে। তারপর সে ওই দিন রান্না করলো, রান্না করার পর হঠাৎ করে ব্যথা উঠলো। তো আমার একটা ভাগনা আছে ডক্টর ফাহিম, সে আমাদেরকে মোটামুটি যখন আমরা হসপিটাল বাসা হসপিটাল এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি, তো অল দ্য টাইম ফাহিম আমাদেরকে হেল্প করতো, কি লাগতেছে কি না হচ্ছে, তো ওকে আপডেট দিতাম। সে খুবই ব্রিলিয়েন্ট একজন ডক্টর। তো ওই দিন ওর খুব ব্যথা উঠে যায়, যে রান্না করার পর সে নিজে খেতে পায় নাই, খাওয়া না খেয়ে সে প্রচণ্ড ব্যথা উঠে। তারপরে যে পেন কিলার আমি অলরেডি শিখে গেছি কীভাবে পুশ করতে হয়, কারণ সবসময় এখানে তো আমরা ডক্টরস বা নার্স পাচ্ছি না, সো আমাকেই করতে হবে। তো ওইটা আমি শিখে ওটা আমি করি, যে পেন কিলার দিই। কিন্তু এত ভয়াবহ ব্যথাটা তার কোনোভাবেই করছে না। তো তখন মানে একটা পর্যায়ে গিয়ে তার মনে হচ্ছিল যে তার জীবন এখানে শেষ হয়ে আসছে। সে কান্নাকাটি করতেছে, পাশে আমি, বোনরা আছে তারপরে সে ভিডিও কল দেয়, তার নানু মনিকে দেখতে যায়, বড় মামা, তারপর ওরা সবাই দেখে, কাইন্ড অফ বলে দেয় যে আমরা কর্মা পড়ি, দোয়া দরুদ পড়ি। তো উঠতে থাকি। তারপর ওদিক থেকে নানুর সাথে কথা বলে, বড় মামার সাথে কথা বলে, তখন সে বলে যে আমার যে জামাইটা খুব ভালো, ও অনেক একা, একটু দেখে রাখো। তার ছোট বোনগুলারে দেখে রাখার জন্য বলে। আমি খুব অবাক হয়ে যাই যে কীভাবে ও চলে যাচ্ছে, ওর টেনশন হচ্ছে আমাকে নিয়ে, আমি কিভাবে থাকবো। তারপর চেষ্টা করি ওরে বলতেছি যে ভালো হয়ে যাবে তুমি, ওর ওকে মাথায় হাত বোলাচ্ছি, ওকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু ওর এমন ভয়াবহ পেইন, মনে হচ্ছিল যে না এখনই শেষ। তারপর ওরে রাতটা একটু পরে গিয়ে তার একটু ঠান্ডা হয়, তার যে খারাপ লাগাটা, সে ঘুমিয়ে যায়। তারপরে মাঝরাতে উঠে একটু করে খাওয়ানোর চেষ্টা করি, তারপরে আবার ওয়াশরুমে যাই। এরপরে এই লড়াই করে সকাল পর্যন্ত হয়ে যায়। তখন সকালে বলি যে চলো আমরা হসপিটালে যাই। ফাহিমকে বললাম, ডক্টর ফাহিমকে। তো বলে মামা আপনি হয়তো আসানিয়া মিশনে নিয়ে যান, না হয় ডেল্টাতে নিয়ে যান, এই মুহূর্তে তো সব কিছু বন্ধ, ঈদের ছুটি চলতেছে, কই যাব। তো ওর কথা শুনে আমরা ডেল্টার কাছাকাছি আছে, ওখানে নিয়ে যাই, অ্যাম্বুলেন্স ডাকি। তো ডেল্টাতে নিয়ে যাওয়ার পর ওরা ভর্তি করাইতে চায় না, তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে অনেকটা মুমূর্ষু অবস্থা। তো ওরা নিতে চায় না, যে ইমার্জেন্সিতে দিয়ে ওরা বলে যে আমরা এই পেশেন্ট আমরা নিতে পারবো না, তো অনলি আইসিইউতে আপনি ভর্তি করাইতে পারেন। তো কিন্তু সিগনেচার দিয়ে সব কিছু মেনে এইভাবে আর কি বন্ড সাইন দিয়ে করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে আপনারা ব্যবস্থা করেন, তো আমার তো এখন কোথাও নিয়ে যাওয়ার আর কোনো অপশন নাই। তারপর আমরা আইসিইউতে না দিয়ে এইচডিইউতে নেই, কারণ আইসিইউর যে পরিমাণ খরচ, ওই টাইমটাতে আমাদের টাকা পয়সারও একটা টানাটানি চলতেছে। তো আইসিইউতে গেলাম, এইচডিইউতে নিয়ে যাওয়ার পর ডক্টরসরা আমার বুঝাচ্ছে যে এমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা, তো খুব আর কোনো আশা আসলে দেখছি না, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন। আমি তখন ডক্টরসকে বলে আপনারা চিকিৎসা চালান, আমরা প্রিপেয়ার আছি, তো আপনারা চিকিৎসা যেভাবে হোক তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসাটা দেন। তো ওর চিকিৎসা চলে। তখন তার ফ্রেন্ডসরা, তখন আমরা আমাদের এই পর্যন্ত নিজেরা যতটুকু পারছি, নিজের অনেক কিছু বিক্রি করে দিছি। ফ্রেন্ডসরা, আমার বাইরের ফ্রেন্ডসরা, আমার ডকুমেন্টস যাদের সাথে আমার ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা একসাথে করছিলাম, ওরাও ভালো একটা সাপোর্ট দিল। তো ওই টাকাটা ওদের মধ্যে চলে যায়। তারপরে ওর ফ্রেন্ডসরা ইউনিভার্সিটি থেকে তারা একসাথে হয়ে ওরা একটা ক্রাউড ফান্ডিং করে ওর জন্য।
তারপরে এইচডিউতে তো হিউজ একটা টাকা পয়সা চলে আসে। এইচডিউতে একদিন হলো, 2 দিন পর, তারপরে সে একটু দেখি একটু বেটার হওয়ার পর তাকে ওখান থেকে আমরা পিসিইউতে নিয়ে আসি, পেডিয়াট্রিক কেয়ার ইউনিট। তখন ওখানে যে অনকোলজিস্ট একজন, যাকে আমরা ওরাই রিকমেন্ড করছে, ডক্টর নাহিদ রোকসান, তো উনি আসলেন। উনি দেখে টেকে আমাকে ডাকলেন তার চেম্বারে। তো অলরেডি পিসিইউতেও সেম, প্রত্যেকটা চেম্বার যে ডক্টরসের কাছেই যাই, সবাই আমাকে এটাই বলে রাখে আগে যে আপনি তো জানেন এরকম একটা অবস্থা, এর মধ্যে আসলে কোনো কামব্যাক নাই, কিন্তু এই মুহূর্তে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তার পেইনটা কমানো, যেটা পেইন ম্যানেজমেন্ট বলে আর কি। তো ওইটা ছাড়া, মানে তাকে একটু কমফোর্ট দেওয়া, একটু কষ্ট কম হওয়া তার, এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই তার। তখন ডক্টর নাহিদ রোকসান আমাকে ডেকে বলে যে দেখেন, এখন তো আসলে কিছু করার নাই, তারপরেও আপনি যদি ওকে বলেন তাহলে আমরা একটা পেলিয়েটিভ কিমোর একটা ট্রাই করতে পারি। সেটা যে এমন নয় যে পুরো ভালো হয়ে যাবে, কিন্তু তার একটু বেটার হতে পারে। আমি বললাম যে ওকে, প্লিজ দেওয়া শুরু করেন। তখন ওই পেলিয়েটিভ কিমো দেওয়া শুরু করলো। ওইটা প্রায় 3 দিন মতো দিতে হয়, স্লোলি যায় আর কি ডোজটা। ওরে কেবিনে ভর্তি করায়। ও প্রথম ডোজ গেল, তারপরে কোনো ধরনের নাই, চেঞ্জ নেই। বাই দ্য ওয়ে, এর মধ্যে মানে শুরুতে যে বনশ্রীতে থাকতেই আমাদের একটা পর্যায়ে গিয়ে আমরা ডিসাইড করি যে ডিপ্রেশনটা করার জন্য যে ফেস করব কিভাবে। তখন আমি তো ফিল্ম মেকার, সারা জীবন মানুষের গল্প বলছি, এবার মনে হলো যে এবার নিজেদের গল্পটা আমরা ফিল্ম করি। তো ওকে বললাম যে দেখো, আমরা ফোনে আমাদের গল্পটা দিয়ে আমরা একটা ফিল্ম বানাবো, কি বলো? তখন সেও বললো যে হ্যাঁ, এটা করতে পারি। তাহলে আমাদের স্ট্রাগলটা মানুষ জানলো, মানুষ বুঝলো, মানুষের অনেকের কাজে লাগবে, অনেকে ইন্সপায়ার্ড হবে, অনেকে ক্লিয়ার হবে যে ক্যান্সার জার্নিটা কীভাবে ফেস করতে হয়। কারণ আমরা তো শিখি নাই, অনেকেই জানে না। তারপর আমার ওইটা ছিল যে আমার বউটাকে আমি সারা জীবন করে রাখবো, সে তার শরীরটা চলে গেলেও সেই যাতে থাকে আমাদের সাথে। আমার ফিল্মটা আমার লাইফের স্টোরি, তার লাইফের স্টোরি। তো তার নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট আমরা ফিল্ম করে যাচ্ছিলাম। তখন আমার ফোনে এগুলো ফিল্ম করতেছিলাম আর কি। অনেক সময় খারাপ সিচুয়েশন ছিল, সব কিছু ফিল্ম করা সম্ভব হয় নাই, কিন্তু যতটুকু পারছি আমরা এটা করছি এবং ওটা নিয়ে কথা বলতাম। তখন দেখি আসলে এটা মানে খুব একটা বিশাল মতো, থেরাপির মতো কাজ শুরু করছে। মানে আসলে ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তখন মানে এই পেইনের মধ্যেও আমাদের একটা শান্তি হচ্ছে, আমরা কিছু একটা কাজ করতেছি, একটু ব্যস্ত আছি, এরকম আর কি। সো হসপিটালের কেবিনে প্রথম কেমোটা দেওয়ার পর সে আমাকে বললো যে তুমি একটা ডায়েরি নিয়ে আসো, একটা কলম নিয়ে আসো। আনলাম। তো সে লেখা শুরু করলো। বললাম কি লিখো? বলে চিঠি। কাকে? তোমাকে। মানে আমাকে সে চিঠি লিখছে এবং বললো যে তুমি এটা এখন পড়বা না, আমি যখন থাকবো না তখন তুমি এটা পড়বা। ডায়েরিতে সে ওভাবে মানে লেখা শুরু করলো এবং কাউকে বললো যে কেউ এইটা ধরবা না ডায়েরিটা। ও লেখা শুরু করছে, আমি পড়ি না, কিন্তু আমাদের সময় যাচ্ছে, পেইন উঠতেছে, ওষুধ দিচ্ছে, তারপর ব্লাড লাগতেছে, এটা সেটা দৌড়াদৌড়ি হচ্ছে প্রচুর রকম আর কি। তারপরে আমরা 3টা কেমো যাওয়ার পর তার চেঞ্জ আসতেছে, পানি কমে আসতেছে, শরীরটা আস্তে আস্তে ভালো হচ্ছে। তো 4টা কেমো দেওয়ার পর 3টার পরে আমরা বাসায় নিয়ে আসতে পারি। তারপরে 4 নাম্বার কেমোটা কিন্তু বাসা থেকে হসপিটালে নিয়ে যায়, আবার আসে। তখন সে আস্তে আস্তে উঠে গেছে, তার ক্যাথেটারটা পিকটেল যেটা ছিল ওইটা বের করে ফেলছে, তা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আবার 5 নাম্বার কেমোতে পুরাই সুস্থ বলা যায়। ওরা সবাই মনে করতেছে ওয়াও, মিরাকল হয়ে গেছে। তো 6 নাম্বার কেমোতে একদম পুরোটাই দাঁড়িয়ে গেছে। তারপর আমরা প্রতিদিন তাকে নিয়ে আমরা বলা যায় যে মানে এতদিন যে পেইনটা ছিল, তো ওইটা কাইন্ড অফ সেলিব্রেট করা লাইফটাকে, একটা নিউ লাইফ যেন আমরা ফিরে পেলাম, যেন একটা মিরাকল হলো আর কি। তো
তো ডক্টরসরা তো কল্পনা করে নাই, নার্স সবাই অবাক হয়ে গেল। তো আমরা যাচ্ছি, সবাই ও দৌড়াচ্ছে সবার সাথে, বা নতুন জামা পরে যাচ্ছে, শাড়ি পরতেছে, পার্কে যাচ্ছি, তারপরে খেতে যাচ্ছি, শপিংয়ে যাচ্ছি। আমিও যত সে যা মন চায় তাই করে, তারপরে সে করতে দিচ্ছি, মানে আমি তাকে যত সাপোর্ট দেওয়া যায় সেটা করে দিচ্ছি। তারপরে সে নিজের ইচ্ছা মতো করে করলো যে সে এখন থেকে পেইন্ট করবে। হ্যাঁ, পেইন্টিংয়ের জন্য তার সেই জন্য এত যে ভালো আর্টিস্ট সে আমি জানতাম না, মানে সময় তো পাই নাই আসলে জানার। তো আমাদের 4টা রুমের মধ্যে একটা রুম ওর পেইন্টিংয়ের জন্য রেখে দিছি, আরেকটা রুম আমার এডিটিং, এদিকে আমার ইউনিভার্সিটি চলতেছে, ওখানে পড়াচ্ছি, একটা গতি চলে আসছে। তার মাঝখানে ও তো অনেক দিন থেকে চাইছিল যে বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য। তখন করলাম কি, ওকে আমরা দুজন ফ্লাই করি কক্সবাজার। ওর বাবার কবর হচ্ছে উখিয়াতে, মায়ের কবর হচ্ছে চকরিয়াতে, যেখানে নানু বাড়ি আর কি। সো এখন যেখানে তাকে কবর দেওয়া হলো আর কি। তো ওখানে যাই আমরা ফ্লাই করে, পুরো সুস্থ মানুষ আমরা। আমাদের তো আসলে হানিমুন করার মতো আর টাইম হয় নাই, তো ধরে নিলাম যে এটাই আমাদের টাইম। সো তখন কক্সবাজারে নামার পর আমরা লাঞ্চ করি, তারপরে ও সমুদ্রে চলে যায়, দুজন যাই। আমি ওরে ফিল্ম করি, সে একা চলে গেছে অনেক দূরে একদম সমুদ্রের মাঝখানে, ওখানে গিয়ে দাঁড়ায় আছে সমুদ্রের একদম পানিতে, পা ভিজে যাচ্ছে তার। তারপর সে চুপ হয়ে অনেকক্ষণ দাঁড়াইছে, তারপর একটু করে হাঁটলো, আবার দাঁড়ায় আছে। তা আমিও দিচ্ছিলাম যে আমিও চাইতেছিলাম সে তার মতো করে তার যে নস্টালজিয়া, তার তো ছোটোবেলাটা কিন্তু ওখানেই কাটছে, কক্সবাজার শহরে। তো তার আবার মেমোরিজগুলো ফ্লাডিং ব্যাক টু হার মাইন্ড, এটা এমনভাবে ইয়াটা ছিল আর কি। তার অন্যরকম আনন্দ ছিল, নীরবতা ছিল। তো ওখান থেকে আমরা একদিন থেকে তারপরে উখিয়াতে যাই, ফুফুর বাড়িতে গিয়ে উঠি। ওদের বিশাল বাড়ি, কিন্তু কেউ থাকে না। তারপরে ওখানে সেও খুব নস্টালজিক হয়ে যায়, আমাকে দেখায় সব কিছু, তাদের বাড়ি, কে কোথায় থাকতো। তারপরে বাবার কবরে যায় বিকেলবেলা, ওখানে সে মোনাজাত করে, অনেক কান্নাকাটি করে চুপচাপ। তারপর ওখান থেকে আবার সমুদ্রে যাই। তারপরে আমরা চকরিয়াতে আসি, চকরিয়াতে মায়ের কবর জিয়ারত করে, নানুদের দেখে সবাই তাকে পেয়ে খুবই হাসি খুশি, এত আনন্দ পাচ্ছিল তারা, সবাই এত খুশি। আর ওর যে পার্সোনালিটিটা এত সোশ্যাল অ্যান্ড কমিউনিকেটিভ, কাইন্ড, খুবই স্মার্ট, কিন্তু খুবই বিনয়ী, এত সুন্দর মানুষ, মানে যেই মানুষ তার ভক্ত হয়ে যায়, যেখানে যাচ্ছে আমি দেখি সবাই তাকে আদর করে, সবাই তাকে ভালোবাসে। মানে এইরকম পার্সোনালিটি, মানে আমি আসলে শিখতেছিলাম তার কাছ থেকে যে এত ব্রিলিয়ান্ট একটা মানুষ, এত সুন্দর একটা মানুষ। তো আমরা তখনও আসলে আমাদের একটা প্যাট সিটি স্ক্যান করার কথা ছিল, মানে 6টা কেমোর পর, এটাই ছিল একটা যে কেমোর যে প্যাকেজটা ছিল, 6টা কেমো দেওয়ার পরে একটা কেমো প্যাট সিটি স্ক্যান করাবে, তারপরে বাকি ডিসিশন নেবে আর কি। তো 3 সপ্তাহ একটা সময় দিয়েছিল মাঝখানে। তো এর মধ্যে আমরা আসি, আমি আগে চলে আসি, সে কিছুদিন থাকে ওর ফ্যামিলির সাথে, সবার সাথে। তারপর সে আসে, সেটা অক্টোবর হয়ে যায়। তো অক্টোবরে আসার পর হঠাৎ দেখি তার আবার অবস্থা একটু খারাপের দিকে, আবার পেটে পানি চলে আসলো। প্যাট সিটি স্ক্যান করালাম, তখন আবার অবস্থা খারাপ, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট যেটুকু ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তারপরে অনেক কষ্ট করে অন্য জায়গায় প্যাট সিটি স্ক্যান করালাম, আর ডক্টরের কাছে নিয়ে গেলাম। তারপর ওরা সবাই আবার একদম হতাশ আর কি, যে খুবই খারাপ। ডক্টর নাহিদ রুকসান, তার যে অনকোলজিস্ট ছিল, সে তো একদম মানে এটা মেনে নিতে পারতেছিল না যে এত হাসি খুশি দেখলাম, এত ভালো হয়ে গেল দেখলাম, আবার তাহলে চলে আসলো। তো আবার প্যালিয়েটিভ কেয়ার, খুব দ্রুত অবস্থা আবার খারাপ হয়ে যায়। তারপরে আবার এইটা সেটা নানান ধরনের টেস্ট দেয়। তো এর মাঝখানে কিন্তু আমরা বাইরে যাওয়ারও প্রায় চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এখানে অনেক টাকা পয়সার একটা বিষয় ছিল। তারপরে আবার যখন ওখানে ব্যাক করে হসপিটালে, তখন আমাদেরকে খুব দামি একটা র্যামোসিরাম বলে আর কি, যে কেমোর, যেটা স্টোমাকের জন্য।
তো ওইটা দিল, ওইটা প্রায় 1.5 লাখ টাকার মতো পড়তো। তারপরে আবার আমার মানে আমি তখন মেন্টালি বিধ্বস্ত, ফিজিক্যালি বিধ্বস্ত। ওর ছোটো বোনরা এর আগে চলে যায়, তো আমি একা আসলে মানে এদিকে হসপিটালে ডিউটি করতেছি, আবার এদিকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, তারপর আবার এদিকে তার যত্ন করা, সব কিছু নিয়ে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় আসলে। কিন্তু আমি জানি যে আমাকে স্ট্রং থাকতে হবে, আমি স্ট্রংই থাকি। তো আমরা এর মধ্যে কত আলাপ, কত মানে গল্প, কত কিছু ছিল আমাদের। তো এটা আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে গেছে, আমি শর্ট করার চেষ্টা করতেছি। তারপর আমরা ওই কেমোটা চলতে থাকে, আমার ফ্রেন্ডসরা আসে, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সাংবাদিক নাইম, সে আমার খুব বেস্ট ফ্রেন্ড আর কি, সে অনেকে ডাকে। তারপর আরও বেশ কিছু ফ্রেন্ডস আছে, আমি আসলে একজনের নাম বললে সমস্যা, অনেকেই নাম শেষ করা যাবে না। আমার বন্ধু এসপি মাহবুব, এসপি মিথুন, তো ওরাও চলে আসে, মানে হক, ফয়সাল, আমিন, এরকম মানে এত অসংখ্য মানুষ, আমি যে মানে অবাক হয়ে যাই যে মানুষগুলো চারপাশ থেকে। তারপর আমার সাস্টিয়ান প্ল্যাটফর্ম, যে দেশে বিদেশে যারা আছে, আমার টিচার, সাস্টের ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা, বড় ভাই বোনরা, তারপর এত মানুষ চলে আসে আর কি। এদের প্রতি আসলে আমি খুবই কৃতজ্ঞ, আমরা দুজনেই কৃতজ্ঞ। অনেক মানুষ ওকে সাপোর্ট দিচ্ছে। আমরা তখন লিখে যাচ্ছি, তখন অনেকে আবার দেখতে আসছে হসপিটালে। তো অল্প অল্প করে ডিপ্রেশন টাইম, তো মানে ডিপ্রেসিভ একটা টাইম, ওই সময়টাতে ফেসবুকে মোটামুটি আমাদের গল্পগুলো ছোট ছোট করে আমরা শেয়ার দিচ্ছি। তো অনেকে জানতেছে যে এরকম একটা অবস্থা, অনেকে সাপোর্ট দিচ্ছে, দোয়া করতেছে। তো সব কিছু নিয়ে আমরা পজিটিভ থাকার চেষ্টা করতেছি, কিন্তু সেও ট্রাই করে যাচ্ছে, সেও চিন্তা করতেছে। সো আমরা এর মধ্যে আরেকটা বিষয় থেরাপি নেওয়ার চেষ্টা করি, যে এটার বাইরে আরও কোনো পসিবল কোনো ট্রিটমেন্ট আছে কি না, সেটার জন্য আমরা ট্রাই করি। সো উত্তরাতে যাই, ওখানে কিছু ডিফারেন্ট কাইন্ড অফ থেরাপিস আছে। সো আকুপাংচার, তারপরে এটা সেটা এরকম আছে, কিছু খাবারের জন্য বিষয়ে আসলে আছে। সো এটা লম্বা স্টোরেজ, বাট ওইটা আসলে কাজ হয় নাই। দেন আমরা আবার ব্যাক করি হসপিটালে। তারপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেতে থাকে, আমাদের সময় যেতে থাকে। তার একটু ভালো হয়, আবার বাসায় আসে, একদিন আসে। সে খুব চায়, খুবই চেষ্টা করে যে একটু সংসার করবে, একটু গোছাবে, এইটা কিনবে, এটা ফুল কিনবে, পেইন্টিং করবে। তো এর মধ্যে আসলে হসপিটালে যখন তার মোটামুটি হসপিটালেই ঠিকানা হয়ে গেল, তখন সে করলো কি, ক্যানভাস নিয়ে নিল, বললো যে আমার জন্য ক্যানভাস কিনে আনো। অনলাইনে অর্ডার করছে, তারপর সব পেইন্টিংসের যত কালার, তারপর ব্রাশ, সব কিছুই চলে আসলো। সে হসপিটালে বসেই আঁকা শুরু করলো। তো দুর্দান্ত কিছু কাজ, সে পেইন্টিং সে ওখানে দিল, করলো একটার পর একটা, যেমন মানে একদম মৃত্যুর মুখে এসে দাঁড়িয়ে গেছে, হাসতেছে পেইন্টিং দিয়েই আর কি। সো আমিও ফিল্ম করে যাচ্ছি, ও পেইন্টিং করে যাচ্ছে।